এটা হলো সলিউশন চ্যাপ্টারটা আমরা এর আগে শুরু করে দিয়েছি, অলরেডি কিছু জিনিস পড়েছি। আজকে যে জিনিসটা পড়বো, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট টার্ম হবে এখানে, সেখানে হবে কনসেন্ট্রেশন টার্ম। সলিউশন চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, যে জায়গাটাতে সব থেকে প্রবলেম হয় আমাদের, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন টার্ম। এখন আমার কোশ্চেন হচ্ছে, কনসেন্ট্রেশন বলতে আমরা কি বুঝি? একটা সলিউশনের কনসেন্ট্রেশন, আর একটা টার্ম আছে যেটাকে আমরা বলি ডেনসিটি। তাহলে এই দুটো নিয়ে কিন্তু খুব কনফিউশন, যে কোনটা কনসেন্ট্রেশন বলবো আর কোনটাকে আমরা বলবো ডেনসিটি। এই দুটো খুব ইম্পর্টেন্ট কথা। কোনটাকে আমরা কনসেন্ট্রেশন বলবো আর কোনটাকে ডেনসিটি বলবো, বলো? কনসেন্ট্রেশনটা কোন জিনিস আর ডেনসিটিটা কোন জিনিস বলতে পারবে? কনসেন্ট্রেশনটা হচ্ছে মোলস বাই ভলিউম, আর ডেনসিটিটা হলো মাস বাই ভলিউম। ওকে, ভেরি গুড। তাহলে ডেনসিটি যেটা, সেটা বেসিক্যালি মাস ওভার ভলিউম। এটা হচ্ছে ডেনসিটি, এটা আমরা সবাই জানি। কনসেন্ট্রেশন মানে কি হবে? কোন একটা সলিউশনের কনসেন্ট্রেশন বলতে বোঝাবে যে সলিউশনের তো দুটো পার্ট থাকে, তোমরা জানো। আমরা যদি বাইনারি সলিউশনের কথা বলি, একটা হবে সলিউট আর একটা হবে সলভেন্ট। এই তো বাইনারি সলিউশনের দুটো পার্ট, একটাকে সলিউট বলি, একটাকে আমরা সলভেন্ট বলি। আমরা আজকে এটাও শিখবো যে কোনটাকে সলিউট বলবো, কোনটাকে সলভেন্ট বলবো। তো সলিউট সলভেন্টের বাইনারি সলিউশনে কনসেন্ট্রেশন বলতে বোঝাবে এক্সাক্ট অ্যামাউন্ট অফ সলিউট অ্যান্ড সলভেন্ট। মানে তুমি কোনো একটা টার্ম ইউজ করলে, যে টার্মটা রিপ্রেজেন্ট করবে এক্সাক্ট অ্যামাউন্ট অফ সলিউট অ্যান্ড সলভেন্ট, যে সলিউশনটার মধ্যে কতটা সলিউট আছে, কতটা সলভেন্ট আছে, এই টার্মটাকে এক্স্যাক্টলি রিপ্রেজেন্ট করতে পারবে, তখন তুমি সেই টার্মটাকে বলবে কনসেন্ট্রেশন টার্ম। কথাটা বুঝতে পেরেছি? কনসেন্ট্রেশন টার্ম কি জিনিস? ওকে, এমন একটা টার্ম যেটা সলিউট আর সলভেন্টের অ্যামাউন্টকে রিপ্রেজেন্ট করবে। ডেনসিটি, তোমার যে টার্মটাকে আমরা ডেনসিটি বলছি, ডেনসিটি কিন্তু কখনোই সলিউট আর সলভেন্টের মধ্যে অ্যামাউন্টটাকে রিপ্রেজেন্ট করে না। সলিউট সলভেন্টের অ্যামাউন্টটাকে কিন্তু ডেনসিটি রিপ্রেজেন্ট করতে পারে না। ডেনসিটি শুধু বলতে পারে মাস ওভার ভলিউম, কতটা সলিউট আছে কতটা সলভেন্ট আছে সেটা কিন্তু বলতে পারবে না। কিন্তু কনসেন্ট্রেশন এমন একটা টার্ম যেটা তোমাকে বলতে পারবে যে ওই সলিউশনটার মধ্যে কতটা সলিউট আছে আর কতটা সলভেন্ট আছে। তাহলে চলে আসো, আমরা প্রথমে আসি যে সলিউশনের যে দুটো পার্ট আছে, একটা সলিউট আর সলভেন্ট, সেটাকে আমরা কিভাবে ডিসাইড করব। তো রুল নাম্বার 1, যদি এরকম হয় যে তুমি একটা সলিড নিয়েছো, সেটাকে লিকুইডের সঙ্গে মিশিয়েছো, মানে সলিডটা হচ্ছে তোমার সলিউট আর লিকুইডটা তোমার সলভেন্ট। যদি ওভারঅল সলিউশনটা লিকুইড হয়, তাহলে তোমার ওভারঅল সলিউশনের যেটা ফিজিক্যাল ফেজ থাকবে, এই দুটোর মধ্যে যেটা ফিজিক্যাল ফেজ ওভারঅল সলিউশনের ফেজে, এটা হচ্ছে সলিউশনের ফেজ। সলিউশনের ফিজিক্যাল ফেজ যেটা থাকবে, সলিউশনটা লিকুইড, তাহলে লিকুইডটাকে তুমি বলবে সলভেন্ট। কথা বোঝা গেল গেল না? তার মানে আমরা বলবো সলভেন্ট is in the same phase as solution। তাহলে সলিউশনের ফিজিক্যাল স্টেট যা হবে, সলভেন্টেরও ফিজিক্যাল স্টেটটা আমাদেরকে তাই কনসিডার করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। যেমন তুমি সুগার দিলে, মনে করো ওয়াটারের মধ্যে, ওভারঅল সলিউশনটা কেমন হবে? লিকুইড। তার জন্য ওয়াটারটা তোমার হয়ে যাবে সলভেন্ট। রুল নাম্বার 2, যদি এরকম হয় যে দুটোই লিকুইড তুমি মিক্স করেছো, হতে পারে তুমি ইথানল ওয়াটারের মধ্যে মিক্স করেছো, লিকুইড লিকুইড মিক্স করে ওভারঅল সলিউশন তো লিকুইডই হবে। এবার তুমি কোনটাকে সলভেন্ট বলবে, কোনটাকে সলিউট বলবে। তাহলে মনে রাখতে হবে, এই দুটোর মধ্যে যেটা কোয়ান্টিটি মোর থাকবে, যেটা বেশি পরিমাণে থাকবে,
সেটা হয়ে যাবে সলভেন্ট। কি বললাম বোঝা গেল? তার মানে আমি যদি এরকম বলি যে ওয়াটার নেওয়া হয়েছে আর ইথানল নেওয়া হয়েছে, নিয়ে একটা অ্যালকোহল সলিউশন করা হয়েছে, যেখানে ওয়াটারটা 90 ml ছিল, ইথানলটা 10 ml ছিল, টোটাল 100 ml সলিউশন হয়েছে। তাহলে আমরা কি বলবো? তাহলে ক্লিয়ারলি আমরা বলবো যে এই 90 ml টাই হচ্ছে আমাদের সলভেন্ট। ওকে, নেক্সট আসো রুল নাম্বার 3। এমন হতে পারে যে দুটোই তুমি সেম অ্যামাউন্টে মিক্স করেছো, সেম পরিমাণটা মিক্স করেছো, লিকুইড লিকুইডই মিক্স করেছো, ওভারঅল সলিউশন লিকুইডই হয়েছে, কিন্তু দুটোই তুমি সমান পরিমাণে মিক্স করেছো। এরকম হতে পারে দুটোই সমান পরিমাণে তুমি মিক্স করতে পারো। সমান পরিমাণে বলতে হয়তো তুমি লিকুইডটা মিক্স করলে, মনে করো এটা 50 ml, এটাও 50 ml, টোটাল 100 ml হয়েছে। তাহলে তুমি কোনটাকে সলিউট বলবে, কোনটাকে সলভেন্ট বলবে, এটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা কোনটাকে সলিউট বলবো, কোনটাকে সলভেন্ট বলবো, তখন আমরা কি করব? এই দুটোর মধ্যে যেটাকে মোস্ট ফ্রিকুয়েন্টলি আমরা সলভেন্ট হিসেবে ইউজ করি, এমন যদি হয় যে তুমি ইথানল নিয়েছো আর ওয়াটার নিয়েছো, দুটোই 50 ml 50 ml, টোটাল ইথানল সলিউশন 100 ml হয়েছে, 100 ml ইথানল সলিউশন হয়েছে। তাহলে আমরা কি বলবো? যে ওয়াটার যেহেতু মোস্ট ফ্রিকুয়েন্টলি সলভেন্ট হিসেবে ইউজ করা হয়, তাহলে এটাই সলভেন্ট হবে, বাকিটা সলিউট। তাহলে এই জায়গাটা আমাদের ক্লিয়ার হয়ে গেল যে কোনটাকে আমরা সলভেন্ট বলবো আর কোনটাকে আমরা বলবো সলিড। কারো কোনো কনফিউশন আছে এখানে? নেক্সট টার্মে যাচ্ছি। তাহলে আমরা ডিফারেন্ট কনসেন্ট্রেশন টার্ম পড়ব। কনসেন্ট্রেশন টার্মস, কনসেন্ট্রেশন কথাটার মানে কি? আবারও বলছি যে এক্সাক্ট অ্যামাউন্ট অফ সলিউট এবং সলভেন্টের পরিমাণ এরা বলে দিতে পারবে। এক্সাক্ট অ্যামাউন্ট অফ সলিউটের পরিমাণ এবং সলভেন্টের পরিমাণ বলে দিতে পারবে কনসেন্ট্রেশন টার্মে। তাহলে ধরা যাক তোমার কাছে একটা কন্টেনার আছে, তুমি এখানে একটা সলিউশন বানিয়ে রেখেছো, যার মধ্যে কিছু সলিউট পার্টিকেল আছে। তাহলে তুমি কি বলতে পারো প্রথমে? এক্সাক্ট পরিমাণটার জন্য কি বলতে পারো? প্রথম তুমি বলতে পারো যে এই পার্টিকেল গুলোর, যেটা সলিউট পার্টিকেল আছে, তাদের তুমি মাস বলে দিতে পারো, যে এখানে এত গ্রাম সলিউট পার্টিকেল আছে। আর যারা যেগুলো সলভেন্ট, সলভেন্টও তুমি মাস বলে দিতে পারো। তাহলে সলিউট আর সলভেন্টের আমরা মাস বলতে পারি। তো আমরা কি করব? টোটাল সলিউটের মাসটাকে আমরা লিখবো ডাব্লিউ এ, আর এর মাসটাকে আমরা লিখবো ডাব্লিউ বি। তাহলে টোটাল যে সলিউশনের যেটা মাস হবে, সলিউশনের মাস হবে ডাব্লিউ এ প্লাস ডাব্লিউ বি। তা আমি যদি এরকম তোমাকে বলি যে পার্সেন্টেজ মাস, এটা কি রকম? পার্সেন্টেজ মাস বাই মাস, যে টোটাল যে সলিউশনটা আছে তার কত পার্সেন্ট ওয়েট বাই ওয়েট সলিউট আছে, এরকম বলবো পার্সেন্টেজ ডাব্লিউ বাই ডাব্লিউ। এটা হবে, এটা কিরকম করে ডিফাইন করা হয়েছে? যে মাস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলিউশন ইন্টু 100, এইটা হয়ে যাবে তোমার মাস পার্সেন্টেজ। তাহলে আমরা এই একটা টার্ম প্রথমে শিখলাম, টার্মটাকে লেখো মাস পার্সেন্টেজ বলবো আমরা। और এটাকে বলা হবে পার্সেন্ট বাই মাস। এটাকে আমরা কিভাবে ডিফাইন করছি?
এটাকে ডিফাইন করছি যে 100 গ্রাম সলিউশনের মধ্যে কত গ্রাম সলিউট আছে। তাহলে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ the amount of solute in grams। এই কথাটা উল্লেখ ভালো করে শোনো, গ্রামে হতে হবে, এটা সলিউট মানে কেজিতে দিলে হবে না কিন্তু। It is defined as the amount of solute in grams present in 100 gram of the solution। এবার একটা তোমাদের এখানে একটা নতুন জিনিস শেখাই, সেটা হচ্ছে গ্রামকে কখনো গ্রামস লেখা যায় না। আমি এটা ইচ্ছা করেই লিখেছিলাম, এসটা পরে কাটবো বলে। গ্রাম গ্রামই হবে, 100 গ্রামস হয় না কখনো। আমরা কেজিস কখনো বলি না, 100 কেজি বলবো শুধু, ঠিক আছে? ওটা কখনো প্লুরাল হয় না। এটা তোমরা ফিজিক্সের যে প্রথম চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারে দেখবে এই কথাগুলো লেখা আছে, সেখান থেকে জিনিসগুলোকে পড়বে। তাহলে গ্রামকে গ্রামস কখনো আমরা লিখতে পারবো না, ঠিক আছে? তাহলে এটা একটা টার্ম দেখলাম। আচ্ছা, এটাকে তাহলে আমি কি বলতে পারি যে মাস অফ সলিউট বাই মাস অফ সলিউশন ইনটু 100, সেটাই তো বললাম আমরা। তাহলে এটাকে আমরা বলছি পার্সেন্টেজ ডাব্লিউ বাই ডাব্লিউ বলি। তাহলে এটা আমরা আবারও লিখি একবার, মাস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলিউশন ইনটু 100। এটা পার্সেন্টেজ আকারে আমরা পাবো। তাহলে আমরা এরকমও লিখতে পারি তো এটাকে, যে মাস অফ সলিউট, এখানে লিখতে পারি মাস অফ সলিউট প্লাস সলভেন্ট ইনটু 100। বা আমরা এটাও লিখতে পারি মাস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইনটু ডেন্সিটি অফ সলিউশন। ভলিউম ইনটু ডেন্সিটি করলে আমরা কি পাবো? ভলিউম ইনটু ডেন্সিটি করলে আমরা মাস পেয়ে যাব। তাহলে ডেন্সিটি অফ সলিউশন, তাহলে ভলিউম অফ সলিউশন এন্ড ডেন্সিটি অফ সলিউশন, এই দুটো নিলেই আমরা আবারও সলিউশনের মাস পার্সেন্টেজ পেয়ে যাব। এই যে টার্মটা আছে, যে টার্মটাকে আমরা বললাম মাস অফ সলিউট বাই টোটাল মাস অফ সলিউশন, এই টার্মটাকে আমরা কি বলবো? শুধু এই টার্মটাকে, 100টা বাদ দিয়ে এই টার্মটাকে শুধু আমরা বলবো মাস ফ্র্যাকশন। এবং এটা 1-এর থেকে কমই হবে, তুমি দেখো কেন বলো তো? মাস অফ সলিউট তো মাস অফ সলিউশনের থেকে কমই হবে। তাহলে এই যে ফ্র্যাকশনটা, এই ফ্র্যাকশনটাকে বলা হবে মাস ফ্র্যাকশন। তাহলে আমরা এটা বলতে পারি তো যে মাস পার্সেন্টেজ অফ সলিউট মানে মাস ফ্র্যাকশন ইনটু 100। তাহলে এটা একটা লিখতে পারি যে মাস পার্সেন্টেজ অফ সলিউট সমান হচ্ছে মাস ফ্র্যাকশন অফ সলিউট ইনটু 100। তাহলে এটা একটা টার্ম, আমাদের এটা মনে রাখতে হবে। অনেক সময় তোমাকে মাস ফ্র্যাকশন দিয়ে বলবে মাস পার্সেন্টেজ বলো। তাহলে একটা টার্ম আমরা প্রথমে শিখলাম মাস পার্সেন্টেজ, বা যেটাকে আমরা বলছি ডাব্লিউ বাই ডাব্লিউ, পার্সেন্টেজ ডাব্লিউ বাই ডাব্লিউ। এটা একটা এক্সাম্পল দেখা যাক। আমি তোমাকে বললাম যে 10% সুগার সলিউশন ইজ টেকেন। 10% মনে করো গ্লুকোজ সলিউশন, আমি বললাম 10% গ্লুকোজ সলিউশন। এটা মানে কি? 10% শুধু বললে হবে না, 10% ডাব্লিউ বাই ডাব্লিউ গ্লুকোজ সলিউশন। এটা ইমপ্লাই কি করে? যে যদি আমি 100 গ্রাম সলিউশন নিই, 100 গ্রাম সলিউশন কন্টেইনস 10 গ্রাম অফ গ্লুকোজ। তাহলে 100 গ্রাম সলিউশনের মধ্যে 10 গ্রাম গ্লুকোজ আছে। এইটা, এই টার্মটা এটাই রিপ্রেজেন্ট করে। চলো নেক্সট আমরা একটা টার্মে যাব, নাম্বার 2 কনসেন্ট্রেশন টার্ম। কনসেন্ট্রেশন কথাটা মানে আবারও বলছি, যেটা সলিউশনের মধ্যে থাকা সলভেন্ট এবং সলিউটের পরিমাণ তোমাকে বলে দেবে। তাহলে তুমি যদি এটা বলি
তো তুমি বুঝেই গেছো যে 100 গ্রাম সলিউশনের মধ্যে 10 গ্রাম গ্লুকোজ আছে, তার মানে বাকি 90 গ্রাম কি আছে, 90 গ্রাম ওয়াটার আছে। যদি এটা গ্লুকোজ সলিউশন ইন ওয়াটার যদি হয়, যেটাতেই হবে সেটাতেই হবে। অবশ্যই যখনই কোনো সলিউশনের কথা বলতে হবে, সেই সলিউশনের সলিড এবং সলভেন্ট দুটোরই কথা উল্লেখ করতে হবে, যে এটা মিলে সলিউশন তৈরি হয়েছে। সেকেন্ড যে কনসেন্ট্রেশন টার্মটা আছে আমাদের, সেকেন্ড কনসেন্ট্রেশন টার্মটা হলো পার্সেন্ট বাই ভলিউম। একই রকম, পার্সেন্ট বাই ভলিউম। এটাকে আমরা রিপ্রেজেন্ট করি পার্সেন্ট ভি বাই ভি, ভলিউম বাই ভলিউম। এইটা কি মানে? এমন হতে পারে তো যে তুমি যে সলিউশনটা তৈরি করেছো সেই সলিউশনটাতে সলিউটটাও লিকুইড, সলভেন্টটাও লিকুইড হতে পারে। তুমি ইথানল ওয়াটারের মধ্যে দিয়েছো, তাহলে সেক্ষেত্রে তুমি কি বলতে পারো? সেক্ষেত্রে তুমি দুটো অ্যামাউন্ট বলে দিতে পারো। একটা বলে দিতে পারো ভলিউম অফ সলভেন্ট, আর একটা তুমি বলে দিতে পারো ভলিউম অফ সলিউট। এই দুটো কথা তুমি বলেই দিতে পারো যে সলিউশনে এত ml সলভেন্ট আছে আর এত ml সলিউট আছে। তাহলে তখন আমরা পার্সেন্ট বাই ভলিউম মানে এটা বুঝবো যে 100 ml সলিউশনের মধ্যে কত ml সলিউট আছে। তাহলে এটা আমরা এইভাবে বুঝবো। তাহলে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ the volume of solute in ml। আবারও এই জায়গাটা আগে যেমন ছিল ইন গ্রাম, এটা অবশ্যই ml এ হতে হবে, প্রেজেন্ট ইন 100 ml of solution। প্রেজেন্ট ইন 100 ml of solution। তার মানে আমরা এটাকে এইরকম লিখতে পারি, পার্সেন্ট ভি বাই ভি is equal to volume of solute divided by volume of solution into 100। তাহলে এটাই রিপ্রেজেন্ট করবে পার্সেন্ট বাই ভলিউম। আশা করি জায়গাটা ক্লিয়ার আছে। তাহলে এরকম একটা এক্সাম্পল যদি আমি তোমাকে বলি যে 20% ইথানল সলিউশন, তোমাকে বুঝে নিতে হবে ইন ওয়াটার। যখনই আমি এরকম বলবো, হয়তো কোশ্চেনে এরকম বলা থাকতে পারে, যে জায়গাটা সব থেকে বেশি প্রবলেম হয় আমাদের, কোশ্চেনে ইথানল বলা আছে আর ওয়াটার বলা আছে, তার মানে তোমাকে যে পার্সেন্টেজটা দেওয়া আছে এটা অবশ্যই ভি বাই ভি, এটা বলে দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে। তো তুমি ধরে নেবে ভি বাই ভি যদি দুটোই লিকুইড হয়। যদি দেখো যে সলিউটটা সলিড, সলভেন্টটা লিকুইড, তাহলে সেক্ষেত্রে আবার তুমি কনসিডার করবে কেমন? সেক্ষেত্রে তুমি কনসিডার করবে পার্সেন্ট ডাব্লিউ বাই ডাব্লিউ, অথবা আমরা এরপরে একটা দেখবো ডাব্লিউ বাই ভি, সেটাও হতে পারে। যাই হোক, এটা অবশ্যই বলে দেওয়া থাকে, নাও বলে দেওয়া থাকতে পারে, সেটা খেয়াল রাখবে। সেটা আমরা তখন যেটা কমন হবে সেটাকে ইউজ করবো। তো এখানে একটা জিনিস দেখো, তাহলে 20% ভলিউম বাই ভলিউম ইথানল সলিউশন মানে বোঝাবে যে যদি আমরা 100 ml সলিউশন নিই, 100 ml সলিউশন কন্টেইনস 20 ml ইথানল। তাহলে কি দেখো, 20 ml ইথানল যদি তুমি বলে দেয়, তাহলে তুমি বুঝতেই পারছো যে 80 ml ওয়াটার থাকছে। তাহলে এক্সাক্ট অ্যামাউন্ট অফ সলিউট এন্ড সলভেন্ট বলে দিচ্ছে, এই জন্য এটাকে আমরা বলবো কনসেন্ট্রেশন টার্ম। 3 নম্বরটা দেখো, এটাকে বলা হয় পার্সেন্ট মাস বাই ভলিউম। পার্সেন্ট মাস বাই ভলিউম। তাহলে এই জায়গাটা তুমি ক্লিয়ার হয়ে যাচ্ছে এটা কেমন হবে। এটা হবে পার্সেন্ট ডাব্লিউ বাই ভি, এরকম করে লেখা হয় পার্সেন্ট ডাব্লিউ বাই ভি, মানে পার্সেন্ট মাস বাই ভলিউম। এরকম হতে পারে যে তুমি একটা সলিউশন নিয়েছো, সলিউশনের মধ্যে তুমি যে সলিউট গুলো আছে এই সলিড গুলোর তুমি মাস বলে দিলে, তাহলে তুমি বলে দিলে মাস অফ সলিউট। আর যখনই সলভেন্টের ব্যাপার আসলো তখন তুমি ভলিউম বলে দিলে, ভলিউম অফ সলিউশন বলে দিলে, পুরো সলিউশনের ভলিউম বলে দিলে। তখন আমরা পার্সেন্ট মাস বাই ভলিউম বের করব।
তাহলে এটা মানে এটাই বোঝাবে, it is defined as the mass of solute present in 100 ml of solution. Mass of solute in gram, হ্যাঁ, mass of solute in gram present in 100 ml of solution. তাহলে 100 ml সলিউশনের মধ্যে কত গ্রাম সলিউট আছে সেটা এটা বলবো। তাহলে আমরা এটাকে লিখবো পার্সেন্টেজ W/V, এটা উপরে লিখতে পারি মাস অফ সলিউট, আর নিচে লিখতে পারি ভলিউম অফ সলিউশন ইনটু 100। তাহলে এটাকে রিপ্রেজেন্ট করবে হচ্ছে mass। এই টার্মটাকে আমরা আর একটা টার্ম বলি, সেটা একটুখানি মডিফাইড, সেটাও জানতে হবে। তাহলে দেখো আমি তিনটে টার্ম বলছি, একটা কি পেলাম, একটা পেলাম W/W, মানে 100 গ্রামের মধ্যে কত গ্রাম সলিউট। একটা পেলাম V/V, তার মানে 100 ml এর মধ্যে কত ml সলিউট। আর একটা পেলাম W/V, তার মানে 100 ml এর মধ্যে কত গ্রাম সলিউট। তাহলে তিনটে টার্ম ক্লিয়ার, একটা হচ্ছে W/W, একটা V/V, একটা W/V। তাহলে তিনটে কনসেন্ট্রেশন টার্ম আমরা জানলাম। এবারে একটা কনসেন্ট্রেশন টার্ম আমি বলবো, 4 নম্বর কনসেন্ট্রেশন টার্ম, যেটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় এই টার্মেই ম্যাক্সিমাম সময় আমরা পাবো। তাহলে যে টার্মটার নাম হচ্ছে স্ট্রেংথ অফ সলিউশন। খুব কমন কথা, তোমাকে একটা সলিউশন বলবে যে দ্য স্ট্রেংথ অফ দিস সলিউশন ইজ দ্যাট। তাহলে একটা সলিউশনের স্ট্রেংথ বলতে আমরা কি বুঝবো সেটা আমরা দেখি। স্ট্রেংথ অফ সলিউশন, যেটাকে আমরা স্ট্রেংথ বলি, এই স্ট্রেংথ টার্মটাই হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন। তাহলে সলিউশনের যেটা কনসেন্ট্রেশন, সেইটাকেই আমরা সলিউশনের স্ট্রেংথ বলি। স্ট্রেংথ আর কনসেন্ট্রেশন টার্মটা একই জিনিস। এটা কি বোঝায়, এটা বোঝায় গ্রাম পার লিটার, মানে গ্রাম পার লিটার। এটা মানে কি বোঝায়, গ্রাম পার লিটার। তার মানে তোমাকে 100 মানে 1 লিটার সলিউশনের মধ্যে কত গ্রাম আমার সলিউট আছে সেটাই হবে আনসার। তাহলে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য স্ট্রেংথ, যেটাকে বলছি, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য amount of the solute in gram present in 1 liter of solution. One liter of the solution. Then it is defined as the amount of the solute in gram present in 1 liter of the solution. তো আমরা এটাকে এরকম লিখতে পারি, তো যে স্ট্রেংথ মানে মাস অফ সলিউট ইন গ্রাম, ব্র্যাকেটে গ্রাম লিখেছি ওই জন্য, আর ভলিউম অফ সলিউশন ইন লিটার, এটাই বোঝাবে। যদি কোনো কারণে আমরা ভলিউম অফ সলিউশনটাকে মিলিলিটারে লিখি, তাহলে টার্মটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে আমাকে। যে মাস অফ সলিউট ইন গ্রাম ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন মিলিলিটার, তাহলে এটাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এখন এই টার্মটা তোমরা একটু আগেই পড়লে, এই টার্মটা কোনটা বলো, মাস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন। তাহলে এইটাকে যদি 100 দিয়ে গুণ করি তাহলেই তো হয়ে যায় পার্সেন্টেজ W/V, তাই না? এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি, তাহলে এটা গ্রামে ছিল আর এটা ml এ ছিল,
তাহলে এটাকে 100 দিয়ে গুণ করলে এটা হয়, তাহলে এটা মানে হচ্ছে পার্সেন্টেজ এটা বাই 100। তাহলে আমরা এটাকে লিখতে পারি পার্সেন্টেজ ডাব্লিউ বাই ভি ইন্টু 10। এটা একটা রিলেশন, আমরা পরে আবার আসবো এই রিলেশনে। স্ট্রেংথ মানে এটা বোঝাবে। এই জায়গাটা অনেকের ক্লিয়ার নাও হতে পারে। এই জায়গাটাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তুমি যদি এইটুকু টার্ম শুধু লেখো তাহলে কি হবে বলো? এই টার্মটা হবে পার্সেন্টেজ, এই টার্মটা ইকুয়াল টু কি, পার্সেন্টেজ ভি বাই ডাব্লিউ বাই ভি ডিভাইডেড বাই 100, তাই হবে তো এই টার্মটা। ওই জন্য এটাকে এখানে বসিয়েছি। 100 নিচে আছে আর উপরে 1000, তাহলে নিচে 100 হলে উপরে 10 থাকবে শুধু। তার মানে পার্সেন্টেজ ডাব্লিউ বাই ভি কে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা পাবো সেটাই হবে স্ট্রেংথ। অনেক সময় তোমাকে পার্সেন্টেজ ডাব্লিউ বাই ভি দিয়ে স্ট্রেংথ জিজ্ঞেস করবে। আমরা অনেকগুলো টার্ম শিখবো, ঠিক আছে? ইন্টার কনভার্সনটা শিখতে হবে। আমরা প্রথমে আগে টার্ম গুলো শিখে নিচ্ছি, তারপরে আমরা একটা একটার সঙ্গে ইন্টার কনভার্সন কি করে করতে হবে সেগুলো শিখবো। তো এখানে একটা ছোট আমি শিখিয়ে দিলাম। যদি তোমাকে কেউ বলে যে স্ট্রেংথের ইউনিট কি হবে, তাহলে স্ট্রেংথের ইউনিট তুমি কি লিখবে বলো? গ্রাম পার লিটার, ঠিক আছে? ইউনিটটা হবে গ্রাম পার লিটার, এটা মনে রাখবে। ওকে, এবারে আসো কত নম্বর গেল? 4 নম্বর টার্ম। 5 নম্বর টার্ম আমরা শিখবো, যেটাকে আমরা বলবো পিপিএম। কি বলবো? পিপিএম। পিপিএম কথাটা মানে পার্টস পার মিলিয়ন। পিপিএম কথাটা মানে হলো পার্টস পার মিলিয়ন। তাহলে এটাকে আমি ব্র্যাকেটে লিখে রাখি, উল্টো হয়ে গেল, আগে লিখতে হতো তারপরে ব্র্যাকেটে। তাহলে এটা এখানে লিখি পার্টস পার মিলিয়ন, পিপিএম কথাটা মানে। এটা দেখো এই টার্মটার সঙ্গে অনেকটা একই রকম। পার্সেন্ট মানে আমরা কি বুঝি? পার্সেন্ট কথাটার মানে হলো 100-র মধ্যে কত। সেন্ট কথাটার মানে হচ্ছে 100, তাহলে পার্সেন্ট মানে হলো 100-র মধ্যে কত। আর পিপিএম মানে হচ্ছে 1 মিলিয়নের মধ্যে কত। তাহলে আমরা যেটা পার্সেন্টে লাস্টে কত দিয়ে মাল্টিপ্লাই করি, এইখানে দেখো পার্সেন্টে আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করেছি? 100 দিয়ে। যখনই আমরা পার্সেন্ট বের করেছি তখনই 100 দিয়ে মাল্টিপ্লাই করেছি। তাহলে পিপিএম এর সময় এখানে মিলিয়ন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর কোনো চেঞ্জেস নেই। তার মানে আমি যদি তোমাকে শুধু পিপিএম এর কথা বলি, যে কোনো পিপিএম, তাহলে তুমি উপরে বলবে, উপরে যে কোনো হলো, তাহলে ধরো মনে করো হলো মাস অফ সলিউ, নিচে মনে করো হলো মাস অফ সলিউশন। তাহলে আগে যেটা পার্সেন্টেজে লিখেছিলাম, তাহলে এটাকে কি করতাম? পার্সেন্টেজ ডাব্লিউ বাই ডাব্লিউ ইন্টু 100। তাহলে এটাকে আমরা এখানে মাল্টিপ্লাই করবো 10⁶ দিয়ে 100 এর পরিবর্তে, তখন সেটাকে আমরা বলবো পার্টস পার মিলিয়ন। সেটা পার্টস পার মিলিয়ন ওয়েট বাই ওয়েট হতে পারে, ডাব্লিউ বাই ডাব্লিউ হতে পারে। এটা এরকম হতে পারে যে মাস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন হতে পারে, ইন্টু 10⁶ হতে পারে। মানে যেখানে যেখানে আমরা 100 ইউজ করেছি একটু আগে, সেই জায়গাতে এবার আমরা 10⁶ ইউজ করবো, আর কোনো পার্থক্য হবে না। এটাকেই আমরা বলবো পিপিএম, পার্টস পার মিলিয়ন। তো এই পিপিএম টার্মটাকে আমরা কখন ইউজ করব? যখন কনসেন্ট্রেশনটা খুব কম হবে। মনে করো 100 দিয়ে গুণ করলে, ওখানে 100 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে 0.001 হয়তো আসলো অ্যান্সার। তো ওই রকম হলে তো আমাদের ক্যালকুলেশনে অনেক বেশি এরর হয়ে যাবে। তার জন্য আমরা পিপিএম কথাটা ইউজ করব যখন কনসেন্ট্রেশন খুবই খুবই কম হবে। তাহলে আমরা এটার ডেফিনেশনটা একটুখানি লিখে নিই। ইট ইজ ডিফাইন্ড as the quantity of solute, কোয়ান্টিটিটা তোমার ভলিউমে হতে পারে, মাসে হতে পারে, কোয়ান্টিটি অফ সলিউট ইন গ্রাম present in 10⁶ gram of the solution। তাহলে আমরা এই টার্মটাকে এখানে লিখবো না, উপরে যেটুকু লিখেছি সেটাই আমরা তাহলে এখানে রাখবো, একটাই এক্সাম্পল লাগবে। তাহলে পিপিএম এর জন্য এই টার্মটাকে আমরা ইউজ করব। তাহলে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য কোয়ান্টিটি অফ সলিউট ইন গ্রাম প্রেজেন্ট ইন
10 to the power 6 gram of the solution. এক্সাম্পল কি, আমরা অ্যাটমসফিয়ারিক পলিউশনের ক্ষেত্রে ইউজ করব। মনে করো বাতাসে কোনো একটা পলিউটেন্টের পার্সেন্টেজে তো বলা যাবে না, তখন সেটাকে আমরা ppm বলবো। তাহলে আমরা এরকম যদি বলি যে 10 ppm অফ SO2 ইন এয়ার, এটা কি মানে বোঝাবে? এটা মানে বোঝাবে এরকম যে 10 ml অফ SO2, যেহেতু SO2 গ্যাস তাই এটা মাস না বলে আমরা ml এ কনসিডার করব, একই ব্যাপার। প্রেজেন্ট SO2 is present in 10 to the power 6 ml of air. তাহলে এটা ভলিউম বাই ভলিউমে করলাম, কিন্তু 10 to the power 6 100 ml এর মধ্যে না, গ্রামেও বলা যেতে পারে। তাহলে ppm যখন লেখা থাকবে তখন তোমাকে এটা বলে দেওয়া থাকবে, অ্যাকচুয়ালি অনেক সময় বলে দেওয়া থাকে না, কিন্তু তোমাদের পরীক্ষায় বলে দেওয়া থাকবে যে কোন রেশিওতে নেওয়া হয়েছে, ভলিউম বাই ভলিউম না মাস বাই ভলিউম না মাস বাই মাস, ঠিক আছে, সেটা বলে দেওয়া থাকবে। ওকে, দেখো এবার যে টার্মটা আমরা এবারে দেখব সেটা হলো, এটা হচ্ছে আমাদের কত নম্বর টার্ম হবে? 6 নম্বর, তাই তো? 5 নম্বর অবধি হলো ppm, এটা 6 নম্বর। 6 নম্বর টার্মটাতে আমরা বলবো মোল ফ্র্যাকশন, এটাকে আমরা দেখবো মোল ফ্র্যাকশন। এটা একটা ইম্পর্টেন্ট। আমরা মাস ফ্র্যাকশন যেমন বললাম, মোল ফ্র্যাকশন যেটাকে এক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হবে, সব সময় এটাকে এক্স, ক্যাপিটাল এক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হবে মোল ফ্র্যাকশনটাকে। এরকম হতে পারে যে তুমি একটা সলিউশন নিয়েছো, যে সলিউশনের সলিউটের পরিমাণটা তুমি মোলে বলে দিলে, যে মোল অফ সলিউট, মোলস অফ সলিউট, আর সলভেন্টটাও তুমি মোলে বলে দিলে, মোলস অফ সলভেন্ট। তাহলে মোলস অফ সলিউটটাকে আমি NB ধরছি, মোলস অফ সলভেন্টটাকে আমি NA ধরছি। তাহলে টোটাল মোল কত হলো? টোটাল মোল হয়ে গেল NA প্লাস NB। মোল ফ্র্যাকশন মানে বোঝাবে যে টোটাল মোলের মধ্যে কত মোল সলিউট, তাই না? তাহলে টোটাল মোলের মধ্যে কত মোল সলিউট আছে, তাহলে মোল ফ্র্যাকশন অফ সলিউট, যেটাকে আমি লিখবো XB, কারণ সলিউটটাকে আমি B কনসিডার করেছি। XB ইজ ইকুয়াল টু হয়ে যাবে মোলস অফ সলিউট, যেটা হচ্ছে NB ডিভাইডেড বাই টোটাল মোল অফ সলিউশন, যেটা হচ্ছে NA প্লাস NB, এটা হচ্ছে টোটাল মোল অফ সলিউশন। তাহলে কি দাঁড়ালো কেসটা? তাহলে আমরা এটাকে XB টাকে বলছি XB বলছি NB বাই NA প্লাস NB, এটা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ B। ঠিক একই রকম ভাবে যদি আমরা মোল ফ্র্যাকশন অফ A লিখি, মোল ফ্র্যাকশন অফ সলভেন্টও আমরা লিখতে পারবো। মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট, যেটাকে আমি XA দিয়ে রিপ্রেজেন্ট করব, সেটা হয়ে যাবে NA বাই NA প্লাস NB, একই রকম। তাহলে তুমি একটা জিনিস দেখো, তুমি যদি XA আর XB যোগ করো, মানে সলিউট আর সলভেন্টের মোল ফ্র্যাকশনটাকে যদি আমরা যোগ করি, তাহলে কি হবে? XA এন্ড XB টাকে যদি আমরা যোগ করি, তাহলে এটা 1 হয়ে যাবে। তুমি যোগ করে দেখো, এই টার্মটা আর এই টার্মটাকে যোগ করো, তাহলে এটা 1 হয়ে যাবে। তাহলে সব সময় মোল ফ্র্যাকশন যা থাকবে, সমস্ত মোল ফ্র্যাকশনকে যদি আমরা যোগ করি, সেটা 1 হয়ে যাবে। তো তুমি যদি কোনো একটা মোল ফ্র্যাকশন বলে দাও, তাহলে তুমি অন্যটা মোল ফ্র্যাকশন অলরেডি জানা হয়ে গেল, তাহলে এটাকে ওই জন্য আমরা কনসেন্ট্রেশন টার্মস বলবো, যে XB মানে হবে 1 মাইনাস XA। ঠিক আছে, এগুলো সব কমন জিনিস, ছোটবেলা থেকে শিখছি, তো আরেকবার আমরা দেখলাম। এবারে যে কনসেন্ট্রেশন টার্মে আমরা যাব, তাহলে 6-7 নম্বর কনসেন্ট্রেশন টার্ম যাচ্ছি আমরা।
এবারে আমরা এমন কনসেন্ট্রেশন টার্মে যাব যেগুলো খুবই পরিচিত আমাদের। তার মধ্যে একটা হলো মোলারিটি। প্রথমে আমরা আসবো, আমরা প্রথমে মোলালিটিতে আসবো। মোলালিটি, তাহলে মোলালিটি যেটা, সেটাকে রিপ্রেজেন্ট করা হয় স্মল এম দিয়ে। এবার খুব মনোযোগ দেবে, মোলালিটি কথাটা স্মল এম দিয়ে রিপ্রেজেন্ট করা হবে। প্রথমে এটা ডেফিনেশনটা আগে দেখো। ইট ইজ ডিফাইন্ড as the number of mole of solute, number of moles of solute present in 1 kg of the solvent, 1 kg of the solvent। জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করবে। আবার যে আমরা সলিউটের ক্ষেত্রে কি বলবো, মোল, আর সলভেন্টের সময় কি বলবো, মাস। এটা মোল বাই মাস, এরকম রেশিওটা হচ্ছে। তাহলে এটা যদি ইউনিট কেউ জিজ্ঞেস করে, তাহলে ইউনিট কি হবে, তাহলে ইউনিট হবে মোল পার কেজি, তাই না? আমরা মোল পার কেজিটাকে এরকম করে লিখি না, আমরা এরকম লিখি মোল কেজি ইনভার্স। এটা আমাদের সাইন্টিফিক টার্ম, আমরা এরকম ওই স্ল্যাশ দিয়ে বাই করে লিখি না জেনারেলি। তো মোল পার কেজি। এবারে দেখো, তাহলে মোলালিটি এম টার্মটা কি রিপ্রেজেন্ট করছে, তাহলে উপরে হয়ে যাবে হচ্ছে মোল অফ সলিউট, মোলস অফ সলিউট, আর নিচে হয়ে যাবে মাস অফ সলভেন্ট। মোল অফ সলিউট, নিচে হয়ে যাবে মাস অফ সলভেন্ট, কিন্তু মাস অফ কিন্তু সলিউশন নয়। আবার এই টার্মটা এমফাসাইজ করছি, মাস অফ সলভেন্ট কি টার্মে হতে হবে, কেজিতে হতে হবে। এরকম যদি হয়, মনে করো WB গ্রাম of solute present in solute, আচ্ছা এরকম লেখো, WB গ্রাম of solute mixed with MB গ্রাম, আমি আবার লিখছি এটাকে, WB গ্রাম solute of molecular mass MB, মানে সলিউট যেটা তার মলিকুলার মাস MB, be present in WA গ্রাম of the solvent। তাহলে মোলালিটি কত হবে, আমি এটা বের করতে চাইছি। তাহলে এখানে দেখো সলিউট কতটা প্রেজেন্ট আছে, WB গ্রাম, আর এর মলিকুলার মাস কত সলিউটটার, MB। তাহলে মোল অফ সলিউট কত হবে, মোল অফ সলিউট হয়ে যাবে WB বাই MB। এটা হবে মোল অফ সলিউট। মোলার মাস দিয়ে ভাগ করলে আমরা মোল পাই, তাহলে এটা হয়ে গেল মোল অফ সলিউট। আর মাস অফ সলভেন্ট কত, সেটা তো দেওয়াই আছে, WA গ্রাম। তাহলে এটাকে যদি কেজিতে করতে হয়, তাহলে WA ইন্টু 10⁻³ কেজি, কেজিতে লাগবে আমার। তাহলে মোলালিটি M ইজ ইকুয়াল টু হয়ে যাবে WB বাই MB ডিভাইডেড বাই WA ইন্টু 10⁻³ তাহলে উপরে এটা হয়ে গেল মোল, নিচে হয়ে গেল কেজি। তাহলে আনসার হয়ে গেল WB বাই MB ইন্টু WA 10⁻³ উপরে গেলে 1000টা উপরে হয়ে যাবে, এত মোল পার কেজি।
তাহলে এটা হয়ে যাবে মোলালিটি। তাহলে আমরা এই জিনিসটা খেয়াল রাখবো যে মোলালিটি ইজ ইকুয়াল টু, আমরা এটা বলবো। এবার দেখো কিছু রিলেশন আমরা শিখবো। রিলেশন বিটুইন মোল ফ্র্যাকশন অ্যান্ড মোলালিটি। দেখো রিলেশন বিটুইন মোল ফ্র্যাকশন অ্যান্ড মোলালিটি। মোলালিটি আর মোল ফ্র্যাকশনের মধ্যে রিলেশন কি সেইটা আমরা দেখবো। মোলালিটির সঙ্গে মোল ফ্র্যাকশন দুটোই একটা কনসেন্ট্রেশন টার্ম, এটাও কনসেন্ট্রেশন টার্ম ওটাও কনসেন্ট্রেশন টার্ম। তাহলে দুটো কনসেন্ট্রেশন টার্মের মধ্যে রিলেশন কি হবে সেটা আমরা দেখবো। দেখো তাহলে আমি যদি এক্স বি বলি মোল ফ্র্যাকশন অফ বি, তাহলে আমি এটা লিখতে পারি এন বাই, আমি এখানে এরকম লিখছি ক্যাপিটাল এন প্লাস স্মল এন। স্মল এনটা হচ্ছে সলিউটের মোল, ক্যাপিটাল এনটা হচ্ছে সলভেন্টের মোল। ঠিক আছে, তাহলে মোল অফ সলভেন্ট প্লাস মোল অফ সলিউট, এরকম করে আমি লিখলাম। ঠিক একই রকম ভাবে এক্স এ আমি লিখতে পারি ক্যাপিটাল এন বাই মানে মোল অফ সলভেন্ট ডিভাইডেড বাই টোটাল মোল এন প্লাস এন। দুটো যদি তুমি রেশিও করো এক্স বি বাই এক্স এ, তুমি পাবে এন বাই এন। তার মানে মোল অফ সলিউট বাই মোল অফ সলভেন্ট। তাহলে উপরে হয়ে গেল মোল অফ সলিউট, নিচে হয়ে গেল মোল অফ সলভেন্ট, সলিউট আর সলভেন্টের রেশিও। তাহলে মোল অফ সলিউটটাকে তো আমি মোল অফ সলিউটই লাগবো, মোল অফ সলভেন্টটাকে আমি কনভার্ট করব সলভেন্টের মাসে, সেটা আমি দেখছি একটু পরে। তাহলে এটাকে আমি এখানে লিখে রাখি ডাব্লিউ বি মোল অফ সলিউট বাই এম বি, আর নিচে সলভেন্টের ক্ষেত্রে এটা তোমরা বুঝতে পারছো, দাঁড়াও এটা আমি বসে দিচ্ছি। মোল অফ সলিউটটাকে আমি লিখতে পারি চলে গেল কেন, মোল অফ সলিউটটাকে আমি লিখতে পারি মাস অফ সলিউট বাই মোলার মাস অফ সলিউট, আর মোল অফ সলভেন্টটাকে লিখতে পারি মাস অফ সলভেন্ট বাই মোলার মাস অফ সলভেন্ট, এরকম লেখা যেতে পারে। ওকে, তাহলে এবার দেখো আমি এম এ 1/m এ দিয়ে বোথ সাইড গুণ করছি, তাহলে এক্স বি বাই এক্স এ ইন্টু এম এ 1/m এ দিয়ে গুণ করলাম, তাহলে ইকুয়াল টু এটাকে 1/m এ দিয়ে উপরে গুণ করলে কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে ডাব্লিউ বি বাই এম বি ডিভাইডেড বাই ডাব্লিউ এ। অনলি ডাব্লিউ 1/m এ এইদিকে নিয়ে চলে এসেছে, মানে এখানে যেটা আছে 1/m এ, এই 1/m এটাকে এই পারে নিয়ে চলে এসেছে। ঠিক আছে, তাহলে এটা মানে মোল অফ সলিউট আর এটা মানে মাস অফ সলভেন্ট, মাস অফ সলভেন্ট ইন গ্রাম। তাহলে এটাকে কেজি করার জন্য উপরে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এখানেও 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ব্যাস। তাহলে এটা হয়ে গেল এই যে টার্মটা, এই পুরো টার্মটা হয়ে গেল মোলালিটি। মোল অফ সলিউট নিচে হলো মাস অফ সলভেন্ট ইন কেজি। তাহলে আমার অ্যান্সার কি হয়ে গেল যে মোলালিটি ইজ ইকুয়াল টু এক্স বি ইন্টু 1000 ডিভাইডেড বাই এক্স এ ইন্টু এম এ। এবার যে কোনো একটা টার্মে নিয়ে যাই,
তাহলে xb ইন্টু 1000 ডিভাইডেড বাই 1 মাইনাস xb ইন্টু ma, তাহলে এটা ইজ ইকুয়াল টু মোলালিটি। এই টার্মটা আমাদের মনে রাখতে হবে, মোল ফ্র্যাকশন এবং মোলালিটির মধ্যে রিলেশন। পরীক্ষা তোমাকে যদি মোল ফ্র্যাকশন অফ সলিউট বলে দেয় আর মোলালিটি চায়, তাহলে ডাইরেক্ট আমরা এই ইকুয়েশন ইউজ করব। কারো কোনো ডাউট আছে? বলো তাবাসসুম, ডাউট আছে কোনো জায়গাতে? না স্যার। মোল অফ সলিউট থেকে কি করে আমরা গেলাম বুঝতে পেরেছো তো? মোল অফ সলিউটটাকে আমরা লিখলাম WB/MB, আর মোল অফ সলভেন্টটাকে লিখলাম WA/MA। এবার MA টাকে এইদিকে গুণ করে দিয়েছি, এখান থেকে এইদিকে নিয়ে চলে এসেছি, তাহলে এইদিকে WA শুধু পড়ে থাকলো। আর WA টা যেহেতু গ্রামে আছে, এটাকে কেজি করার জন্য উপরে 1000 গুণ করেছি, তাহলে এইদিকে 1000 গুণ করেছি মানে এখানেও 1000 গুণ করে দিলাম। ওই জন্য এটা হবে xb ইন্টু 1000 বাই 1 মাইনাস xb ইন্টু ma, এটাই হবে মোলালিটি। নেক্সট যে কনসেন্ট্রেশন টার্মটা আমরা দেখবো, এটা আমাদের কত নম্বর হবে? 8 নম্বর। সেটার নাম হচ্ছে মোলারিটি। যেটাকে আমরা ক্যাপিটাল এম দিয়ে রিপ্রেজেন্ট করবো। তাহলে স্মল এম আর ক্যাপিটাল এম এর মধ্যে পার্থক্য আছে। মোলারিটির হচ্ছে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ the number of moles of the solute present in 1 liter of solution। এখানে কিন্তু সলভেন্ট না, এটা কিন্তু সলিউশন। সলিউশনের ভলিউম 1 লিটার সলিউশনের মধ্যে কত মোল সলিউট আছে। তাহলে সিম্পলি মোলারিটি মানে নাম্বার অফ মোল অফ সলিউট divided by number of liter of solution। তাহলে এখানে তুমি এরকম করতে পারো যে মোলারিটিটাকে যদি তুমি ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে তুমি মোল পেয়ে যাবে। তাহলে এটা মোল বাই ভলিউম। তাহলে যদি মোলারিটিকে যদি ভলিউম দিয়ে গুণ করি, তাহলে মোল অফ সলিউট পাবো আমরা। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে মোলস অফ সলিউট। এটা ইম্পর্টেন্ট, আমাদের অনেক জায়গায় কাজে লাগবে এটা, যে ভলিউম কে যদি মোলারিটিকে যদি, বুঝতে পেরেছি, মোলারিটিকে যদি ডাইরেক্ট ভলিউম দিয়ে গুণ করি, তাহলে মোল অফ সলিউট আমরা পেয়ে যাব। তাহলে আমি যদি তোমাকে এরকম একটা জিজ্ঞেস করি যে আমার কাছে 10 ml of 2 molar HCl solution is present, solution is taken। আমি যদি তোমাকে বলি যে নাম্বার অফ মোল অফ HCl কত, অ্যান্সার কি হবে? কত মোল HCl আছে? 20 মিলিমোল। সবাই বুঝতে পেরেছি কি বলছে? তানিশা? হ্যাঁ। তাহলে আমরা কি করব? মোলারিটিটাকে ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে মোলারিটি 2 মোলার ইন্টু 10 ml। এবার ml এ থাকলে তো হবে না, ওটা লিটারে থাকতে হতো, যাই হোক ml এই আছে। তাহলে এখানে 2 মোলার মানে কি 2 মোল পার লিটার, আর এখানে আছে 10 ml, তাহলে লিটার লিটার তো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে মিলি মোল পড়ে থাকবে। তাহলে এটা হয়ে যাবে 20 মিলিমোল। ঠিক আছে,
যদি এটাকে মোলে লিখতে হয় তাহলে 20 ইন্টু 10⁻³ মোল হবে, তাহলে 20 মিলিমোল হবে। তাহলে যখনই তোমাকে এরকম দুটো ভলিউম এবং মোলারিটি বলে দেবে, তুমি যদি মোলারিটিটাকে ডাইরেক্ট ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করে দাও তাহলে তুমি মোল অফ সলিউটটা পেয়ে যাবে, মোল অফ সলিউটটা পেয়ে যাবে। তাহলে আরেকটা কোশ্চেন দেখা যাক। লেট WB gram of the solute of molar mass of molecular mass বলি আমি MB be dissolved in V liter of solution। তাহলে V লিটার সলিউশনের মধ্যে প্রেজেন্ট আছে MB পরিমাণ, তাহলে মোলারিটি কত? তাহলে যদি তুমি এখানে মোল অফ সলিউট বের করতে চাও তাহলে সেটা হয়ে যাবে WB/MB, এটা হবে মোল অফ সলিউট। আর ভলিউম অফ সলিউশন তো তুমি জানো, ভলিউম অফ সলিউশন তো বলেই দেওয়া আছে এখানে V লিটার, তাহলে এটা এত মোল আর এত লিটার। তাহলে আলটিমেটলি আমার মোলারিটি কত হয়ে গেল? MB বাই মোল বাই লিটার, তাই না? তাহলে WB/MB ডিভাইডেড বাই V এত হয়ে যাবে মোলারিটি। যদি আমরা এটাকে লিখবো WB/MB ইন্টু V, বলো স্যার স্ক্রিনটা বলো। একটু নামাবে? হ্যাঁ, হয়ে গেছে স্যার। তাহলে এইখানে যদি ভিটা কোনো কারণে যদি লিটারে না থাকে তাহলে উপরে 1000 দিয়ে মাল্টিপ্লাই করে লিটার করতে হবে, ভিটা যদি কোনো কারণে ml এ থাকে। তাহলে ইউনিট কি বলো? ইউনিট অফ মোলারিটি কি হবে? মোল মোল পার লিটার। পার লিটার, মোল পার লিটার, এটা হবে ইউনিট। ওকে, নেক্সট দেখো। মোলারিটির সঙ্গে পার্সেন্টেজ বাই মাসের রিলেশন কি সেটা আমরা দেখছি। দেখো, মনে করো let D is the density of solution, এগুলোই নিউমেরিক্যাল প্রবলেম থাকবে, ঠিক আছে? তাহলে D is the density of solution in gram per ml and let it contains X% solute by mass। তাহলে মোলারিটি কত? আমাকে এখানে ক্যালকুলেট করতে হবে মোলারিটি কত। কোশ্চেনটা ভালো করে শুনবে। এক্সটা হচ্ছে X% সলিউট বাই মাস, তার মানে এটা কি রেশিওতে দিয়েছে? W/W। তার মানে তুমি যদি মানে বাই মাস বলেছে, তার মানে তুমি যদি 100 গ্রাম নাও তার মধ্যে X গ্রাম সলিউট থাকবে, এটার মানে এটাই বোঝায়। তাহলে যদি তুমি 1 লিটার সলিউশন নাও তার মাস কত হবে? তাহলে আমি এখানে লিখছি প্রথমে মাস অফ 1 লিটার অফ সলিউশন। বলো দেখি 1 লিটার সলিউশনের মাস কত হবে? ডেনসিটি বলে দিয়েছি D গ্রাম পার ml,
1 লিটার মানে কত ml? 1000 1000 ml। এটা ভলিউম। এটাকে যদি ডেনসিটি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে পেয়ে যাবো না 1000 ইন্টু ডি এত গ্রাম, ml ml ক্যান্সেল হয়ে যাবে। সবাই এটুকু ক্লিয়ার যে 1 লিটার সলিউশনের মাস যেটা হবে সেটা হবে 1000 গ্রাম, 1000 ইন্টু ডি গ্রাম, সরি 1000 ইন্টু ডি গ্রাম। তাহলে বলো তো এর মধ্যে সলিউট কতটা থাকবে? 100 গ্রামে সলিউট থাকে কত? x গ্রাম। x তাহলে 1 গ্রামে সলিউট থাকে কত? x বাই 100 গ্রাম। তাহলে এত গ্রামে সলিউট থাকে কত? তাহলে মাস অফ সলিউট ইন 1 লিটার সলিউশন কত হবে? 1 গ্রামে থাকে 100 বাই x, তাহলে এত গ্রামে কত থাকবে? তাহলে 1000 ইন্টু ডি, এত গ্রাম। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে x ইন্টু ডি ইন্টু 10 ডিভাইডেড বাই x ইন্টু ডি ইন্টু 10, আর কিছু না, তাহলে এটা এখানে কেটে যাচ্ছে, দুটো জিরো, তাই না? তাহলে x ইন্টু ডি ইন্টু 10 গ্রাম। তাহলে আমরা কি কি পেলাম বলো? মাস অফ সলিউট পেয়েছি, মাস অফ সলভেন্ট পেয়েছি। তাহলে আমাদের যা ইচ্ছা, যদি আমাদের মোলালিটি বের করতে দেয় তাও আমরা বের করতে পারবো, আর মোলারিটি যদি বের করতে দেয় তাও আমরা বের করতে পারবো। তাহলে বলো মাস অফ সলিউট যদি পাও তাহলে মোল অফ সলিউট পাবে তো? মোল অফ সলিউট কত হবে বলো? মাস অফ সলিউট ডিভাইডেড বাই মোলার মাস অফ দ্য সলিউট, তাহলে এটা হয়ে গেল মোল অফ সলিউট। তাহলে এইটা কত লিটারের মধ্যে ছিল? 1 লিটারের মধ্যে। তাহলে মোলারিটি কত হবে বলো? মোল অফ সলিউট, তার মানে x ইন্টু ডি ইন্টু 10 বাই এমবি ডিভাইডেড বাই 1 লিটার। তাহলে সুতরাং মোলারিটি ইজ ইকুয়াল টু x ইন্টু ডি ইন্টু 10 ডিভাইডেড বাই এমবি। আর একটা টার্ম আমরা শিখে গেলাম যে কনসেন্ট্রেশন যদি দেওয়া থাকে পার্সেন্টেজে, সেখান থেকে মোলারিটি কি করে আমরা ক্যালকুলেট করব। কারো কোনো ডাউট আছে এইটুকুতে? না স্যার। এবারে আসো আমরা আমাদের পরের টার্ম দেখছি, 9 নম্বর টার্ম, যেটা নাম হচ্ছে নর্মালিটি। এটাই আমাদের শেষ টার্ম এখানে, নর্মালিটি, যেটাকে আমরা এন দিয়ে রিপ্রেজেন্ট করব। নর্মালিটি কথাটা মোলারিটির সঙ্গে অনেকটা একই রকম। মোলারিটিতে যে জায়গাতে মোল কথাটা ইউজ করা হবে, এখানে সেই জায়গাতে ইকুইভ্যালেন্ট কথাটা ইউজ করা হবে। তাহলে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ the number of gram equivalent of solute present in 1 liter of solution। তাহলে আমরা নর্মালিটিকে কি লিখবো? n equal to number of gram equivalent of solute
divided by number of liter of solution. তাহলে আবারও বলো দেখি, যে নর্মালিটিকে যদি ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি পাবো? এটাকে আমরা লিখতে পারি নাম্বার অফ মোল বাই ভলিউম, সরি, এটাকে লিখতে পারি নাম্বার অফ ইকুইভ্যালেন্ট বাই ভলিউম। তাহলে যদি নর্মালিটিকে ভলিউম দিয়ে গুণ করি তাহলে আমরা ইকুইভ্যালেন্ট পাবো, যে কত ইকুইভ্যালেন্ট সলিউট আছে সেটাকে পাওয়া যাবে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এই অবধি আমাদের হয়ে গেল কনসেন্ট্রেশন টার্মস। এবং এটা এখানে কয়েকটা জিনিস একটুখানি বলে রাখি, যেটা আমরা এর আগেও শিখেছি। এক হচ্ছে যে ইকুইভ্যালেন্ট কথাটা মানে হচ্ছে মোল ইনটু ভ্যালেন্সি ফ্যাক্টর। ইকুইভ্যালেন্ট কথাটা মানে হচ্ছে মোল ইনটু ভ্যালেন্সি ফ্যাক্টর। তাহলে ইকুইভ্যালেন্টের জায়গায় আমি লিখতে পারি নর্মালিটি ইনটু ভলিউম, আর মোলের জায়গায় আমি লিখতে পারি মোলারিটি ইনটু ভলিউম ইনটু ভ্যালেন্সি ফ্যাক্টর। তাহলে ভলিউম ভলিউম ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারবো নর্মালিটি ইজ ইকুয়াল টু মোলারিটি ইনটু ভ্যালেন্সি ফ্যাক্টর। এইটা সব থেকে ইম্পর্টেন্ট টার্ম, যেটা আমাদের বারবার লাগবে, যে নর্মালিটি আর মোলারিটির মধ্যে যদি ইন্টার কনভার্সন আমাদের করতে হয় তাহলে আমাদের ভ্যালেন্সি ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এবার ভ্যালেন্সি ফ্যাক্টর কিরকম করে পাবো সেগুলো আমরা পরে দেখে নেব। এবার কয়েকটা জিনিস দেখো, যে নর্মালিটি টার্মটাতে নিচে ভলিউম আছে, তাহলে বলো এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট হবে কিনা, টেম্পারেচারের সাথে চেঞ্জ হবে কিনা? ভলিউম তো চেঞ্জ হয়ে যাবে টেম্পারেচারের সঙ্গে, তাহলে এটা হলো টেম্পারেচার ডিপেন্ডেন্ট। তুমি যদি মোলারিটিতে আসো, মোলারিটিতেও নিচে ভলিউম আছে, তাহলে মোলারিটি টার্মটাও টেম্পারেচার ডিপেন্ডেন্ট। কিন্তু তুমি যদি মোলালিটিতে আসো, মোলালিটিতে দেখবে নিচে কি আছে, উপরে মোল, নিচে ডাব্লিউ, মাস কেজিতে। তাহলে মাস তো চেঞ্জ হয় না টেম্পারেচারের সঙ্গে, তাহলে এটা হলো টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। এবং এই জন্যই মোলালিটি টার্মটাকে মোস্ট ফ্রিকোয়েন্টলি আমরা ইউজ করব, সব থেকে বেশি মোলালিটি টার্মটা আমরা ইউজ করব। এই জন্যই ইউজ করব মোলালিটি টার্মটাকে, যে মোলালিটিটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট টার্ম। আর বাকি সমস্ত টার্মগুলোর ক্ষেত্রে এইখানে যেগুলো আমরা দেখলাম সেগুলো মোল টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে। এইদিকে মোল ফ্র্যাকশন টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট হবে, কারণ মোল আছে, মোল তো চেঞ্জ হবে না, তাহলে এটা হয়ে যাবে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। এইদিকে যদি পিপিএম দেখি, মাস বাই মাস হলে ইন্ডিপেন্ডেন্ট হবে। স্ট্রেংথ টেম্পারেচার ডিপেন্ডেন্ট হবে, নিচে ভলিউম আছে। এখানে যদি পার্সেন্ট বাই মাস দেখো, ভলিউম নিচে থাকলে টেম্পারেচার ডিপেন্ডেন্ট হয়ে যাবে। ভলিউম বাই ভলিউম অবশ্যই টেম্পারেচার ডিপেন্ডেন্ট হবে। যদি আমরা মাস বাই মাস পার্সেন্টেজ দেখি তাহলে সেটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট হবে। তাহলে এখানে মাস পার্সেন্টেজটাও টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট টার্ম হবে। বলো ঠিক আছে? ক্লিয়ার একদম? হ্যাঁ স্যার। তাহলে এই কনসেপ্ট, এই টার্ম গুলোকে আমাদেরকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে? এই জায়গাটা আজকে যেটুকু পড়ালাম এটা ভালো করে পড়বে, কারণ নেক্সট দিন যখন আমরা কোশ্চেন সলভ করতে চাইবো তখন এই টার্ম গুলো কিন্তু বারবার আমরা ইউজ করব। ওকে, তাহলে আজকে আমরা এখানে এন্ড করছি। নেক্সট ক্লাস হবে আমাদের কবে? শনিবার, তাই তো? 12 এর ক্লাস শনিবার। 10:40 স্যার। হ্যাঁ, 10:45। ঠিক আছে, তাহলে 12 এর দুটো ক্লাস আমি এখানে লিখে দিচ্ছি, দুটো টাইমিং। একটা হচ্ছে সানডে 7 PM, আর একটা হচ্ছে স্যাটারডে
10:45 AM। এই দুটো টাইমিং আপাতত ফিক্স থাকছে, পরে চেঞ্জ হলে আমি আবার বলে দেবো। চলো তাহলে আজকে এখানেই এন্ড করছি।